ওয়েল, তো যত বেশি করে সামার ট্রান্সফার উইন্ডোর ক্লোজিং ডেট সামনের দিকে আসছে, তত বেশি করে কিন্তু এক্সাইটমেন্টের পারদ ওপরের দিকে উঠছে। কারণ প্রত্যেকটা ক্লাবের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে যে কোথাও না কোথাও একটু হলেও এখনও অবধি প্রবলেম রয়ে গেছে এবং সেখানটা কভার করতে হবে, সেই জায়গাকে কিন্তু মেটাতে হবে এবং সেখানে ফ্যানেদের হাই ডিমান্ড রয়েছে। তো সেরকমই কিছু ট্রান্সফার রিলেটেড কথা বলবো, আই হোপ ইন্টারেস্টিং হবে, এবং তার পাশাপাশি একটা ছোট্ট ব্যাপার রয়েছে নিশ্চিতভাবেই শেয়ার করব। প্রথম ব্যাপারটা অবশ্যই মোহামেডান স্পোর্টিংকে নিয়ে, কারণ এতদিন ধরে যে বিষয়টা 3-4 দিন ধরে ফ্যানরা ভীষণভাবে চাপের মধ্যে ছিল যে মোহামেডান স্পোর্টিংয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, ভবিষ্যৎ কী হবে, তো সেই জায়গাটা কিন্তু পুরোপুরি সমস্যা মিটে গেছে। স্ট্রাচি গ্রুপ, তার সাথে বাঙ্কার হিল এবং অবশ্যই মোহামেডান স্পোর্টিং, যাকে কেন্দ্র করে সব কিছু, এই তিন পক্ষই কিন্তু একটা জায়গাতে এসে আপাতত হাজির হয়ে গেছে এবং এতদিন ধরে মাচ অ্যাওয়েটেড যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টও কিন্তু সিগনেচার হয়ে গেছে। তো বলা চলে যে একটা নতুন দিনের সূচনা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে হচ্ছে। হঠাৎ করে একটা প্রবলেম এসে যায়, হঠাৎ করে একটু লোডশেডিং হয়ে গেছিলো, তো সেখান থেকে দাঁড়িয়ে আবারও আমরা 1000 ভোল্টের আলো কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে দেখতে চলেছি। আর আবারও বলছি, 3 দিন আগেও বলেছিলাম যে একজন ফুটবল ফ্যান হিসাবে, বিশেষ করে বাংলা থেকে অন্তত বসে, কোনো ক্লাবই সাফার করুক, কোনো ক্লাবে ইনভেস্টার রিলেটেড প্রবলেম হোক, এটা নিশ্চিতভাবেই চাই না। কারণ আজকের দিনে ফুটবল ক্লাব চালাতে গেলে, ফুটবল অপারেশনস চালাতে গেলে, একটা ভালো টিম তৈরি করতে গেলে, একটা টুর্নামেন্টে ভালো কিছু করতে গেলে ইনভেস্টাররা একটা বিরাট বড় রোল প্লে করে। সেখানে যাই হয়ে যাক না কেন, মোটামুটি অনেক কিছুকে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মোহামেডান স্পোর্টিংয়ে কিন্তু একটা বড় দিনের সূচনা হচ্ছে, একটা ভালো দিনের সূচনা হচ্ছে, এবং অন্ততপক্ষে এটা শুধুমাত্র ছোট সময় না, একটা লম্বা সময়ের জন্য এই মানে প্রচেষ্টাটা জারি থাকুক। একটা ভালো ইনভেস্টমেন্ট আমরা মোহামেডান স্পোর্টিংয়ে দেখি, ভালো টিম তৈরি করতে দেখি। এইবারে যা টিম হয়েছে, আগামী বারে আরও বেটার টিম তৈরি করতে দেখি। যেভাবে আমরা এই সিজনে দেখলাম যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, তারা ট্রান্সফার মার্কেটে ভীষণভাবে অ্যাক্টিভ ছিল, এখনও অবধি রয়েছে, ফাইট করে প্রচুর প্লেয়ারকে তুলেছে, দীর্ঘদিন ধরে তুলে আসছে। সেটা আমরা মোহামেডান স্পোর্টিংয়ের ক্ষেত্রেও দেখতে চাই। বড় বড় নাম মোহামেডান স্পোর্টিংয়ের সাদা কালো জার্সি চাপিয়ে নামবে, ন্যাশনাল টিমের প্লেয়াররা রেগুলার বেসিসে খেলবে, ভালো ভালো বিদেশি প্লেয়ার আসবে, এটা আমরা রেগুলার বেসিসে চাই। তো সেই চাওয়াটাকে পূরণ করার জন্য বাঙ্কার হিল এবং স্ট্রাচি গ্রুপ তারা ভালো করে কাজ করুন, এইটুকু আমাদের বেস্ট উইসেস তাদের জন্য থাকলো। আর এবার যদি একটু প্লেয়ার রিলেটেড কথা বলি, ট্রান্সফার মার্কেটের কথা বলি, তাহলে খুব বেশি আলোচনা নেই। প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের নতুন সিগনেচার স্প্যানিশ অ্যাটাকার। তাকে শুধুমাত্র সেন্টার ফরওয়ার্ড বললে কিন্তু ভুল হবে, কারণ কেরিয়ারে সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইংয়ে খেলেছে, অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছে এবং সেখানে প্রচুর ম্যাচ খেলেছে, ভালো গোলও করেছে, অ্যাসিস্টও করেছে। 30 বছর বয়সী অ্যাটাকিং প্লেয়ার, ফরওয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার, উইঙ্গার, সব দিক থেকেই জেসুস জিমেনেজ, এই প্লেয়ারটাকে কিন্তু 2 বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্স এফসি তারা সই করিয়েছে। লং ওয়েট করিয়েছে ফ্যানেদেরকে, আই উড সে, কারণ প্রচুর প্লেয়ারের শর্ট লিস্টিং হয়েছিল, প্রচুর প্লেয়ারের বায়োডাটা চেক হয়েছে, প্রচুর প্লেয়ারের সাথে কোচ ম্যানেজমেন্ট কথা বলেছে এবং ফাইনালি এই স্প্যানিশ ফরওয়ার্ডকে কিন্তু কেরালা সই করিয়েছে, যার বর্তমানে মার্কেট ভ্যালু ইন্ডিয়ান কারেন্সিতে 7.2 crore, অ্যান্ড দ্যাটস গুড, দ্যাটস প্রিটি মাচ গুড। ভালো মার্কেট ভ্যালু প্লেয়ার এবং ছিল গ্রিসের টপ টিয়ার লিগে, সেখানে ওয়েফাই ক্রিটি এফসিতে খেলেছিল। আর রিসেন্ট টাইমে কিন্তু গ্রিস থেকে প্রচুর প্লেয়ার আমাদের ইন্ডিয়ান ফুটবলে আসছে, মানে গ্রিসের লিগ থেকে আমাদের ইন্ডিয়ান ফুটবলে আসছে। এটা ভালো লক্ষণ যে একটা ভালো লিগ থেকে ভালো ভালো প্লেয়াররা আসছে এবং মোটামুটি একটা ডিসেন্ট এজে আসছে, এরকম না যে একদম কেরিয়ারের লাস্ট ফেজে আসছে। 30 বছর বয়স মানে বুঝতে পারছো যে কেরিয়ারের টপ জায়গাতে রয়েছে। এবং তার পাশাপাশি যদি স্পেনের কেরিয়ার বলি, তাহলে লেগানেস থেকে কেরিয়ার স্টার্ট হয়েছিল। লেগানেসের আন্ডার 19-এ খেলেছে, লেগানেসের বি টিমে খেলেছে, সেখান থেকে ইউনিয়ন আধারভে, এডি আলকরকন, তার সাথে সিএ পিন্টো, এলাস্কাস, তালাভেরা, অর্থাৎ পুরোপুরি এই ক্লাবগুলো কিন্তু লোয়ার ডিভিশনের ক্লাব, ওই 3rd ডিভিশন 4th ডিভিশন এই লেভেলের ক্লাবে। সেখান থেকে চলে যায় পোল্যান্ডে গিয়ে প্রায় 4 বছর কাটিয়েছিল, সেখানে গর্নিক জাব্রাজিতে কাটিয়েছিল এবং তারপরে যে জাম্পটা হয়েছিল, সেই জাম্পটা কিন্তু একটা হিউজ জাম্প হয়েছিল, কারণ সেই ক্ষেত্রে তাকে ফি দিয়ে কিন্তু টরন্টো এফসি, অর্থাৎ এমএলএসের ক্লাব টরন্টো এফসি, তারা 2022-এ কিনে নেয়। 22 থেকে 23 অবধি টরন্টোতে ছিল, 23 থেকে 24 অবধি এফসির ডালাসে ছিল এবং 2024-এ ফেব্রুয়ারি মাসে কিন্তু ওএফআই ক্রিটি এফসিতে সাইন করে। তো সেখানে খুব বেশি ম্যাচ খেলেনি, খুব একটা অন্ততপক্ষে তার স্কোর বা অন্য কিছু কন্ট্রিবিউশন নেই, বাট পোল্যান্ডের লিগে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, 120-25টার মতো দেখলাম ম্যাচ রয়েছে। তার পাশাপাশি মেজর লিগ সকার, যেটা ওর কেরিয়ারে সব থেকে বেস্ট জায়গাতে খেলা, সেটা কিন্তু রয়েছে। আবারও বলছি, প্লেয়ারটা
মাল্টিপল পজিশনে ইউজড হতে পারে। আর এটাই বোধহয় কেরালার ফরওয়ার্ড লাইনে সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট, কারণ সেখানে আদ্রিয়ান লুনার মতো প্লেয়ার রয়েছে যে মাল্টিপল পজিশনে খেলে, নোয়া সাদাউই রয়েছে লেফট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ডে খেলে, ফলস নাইনে খেলে, কোয়ামে পেপরা রয়েছে। এমন একটা প্লেয়ার আমার সিরিয়াসলি ওকে খুব ভালো লাগে। যে কোনো পজিশনে ওকে কিন্তু কোচ যদি রোল দেয় ও নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করে। প্লেয়ারটার মধ্যে আলাদা কোয়ালিটি রয়েছে, দুটো উইংয়ে খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারে, কখনো আমরা দেখেছি সেন্টার ফরওয়ার্ডেও খেলেছে, ফলস নাইনেও খেলেছে, সো মাল্টিপল পজিশনে খেলে। ঠিক এরকমই আরও একটা প্লেয়ার কিন্তু এই জেসুস জিমেনেস, তাকে কিন্তু কেরালা সই করালো যে মাল্টিপল পজিশনে খেলতে পারে। আর এই ব্যাপারটাকে প্রথম দেখলাম যে হিন্টের আকারে ব্রেক করেছিল মার্কাস, দুপুরের দিকে একটা পোস্ট করেছিল ও জেসুস ফাইনালি ইটস ডান। তো সেখানেই একটা কোথাও হিন্ট পাওয়া গেছিলো যে প্লেয়ারের নামের সাথে হয়তো জেসুস ওয়ার্ডটা থাকতে পারে। তো ফাইনালি কিন্তু এই প্লেয়ারটা আসছে, যেখানে প্রায় আমাদের লিডিং মিডিয়াস তারা অলরেডি এটাকে কভার করে ফেলেছে। সো যথেষ্ট প্রিটি একটা গুড সিগনেচার। দেখা যাক ফাইনালি ইন্ডিয়ান ফুটবলে এসে কত ভালো কিছু করতে পারে। আর এরপরের ব্যাপারটা অবশ্যই মোহনবাগান, প্রীতম কোটাল, অ্যালেক্স হাজি, এই পুরো ব্যাপারটা নিয়ে। দেখো, ইতিমধ্যে বোধহয় অনেকেরই আর জানতে বাকি নেই যে মোহনবাগান আপাতত কার জন্য সব থেকে বেশি ইন্টারেস্টেড, কোন ডিলটা হতে পারে সম্ভাবনা রয়েছে, আর কোন ডিলটা হওয়ার সম্ভাবনা আপাতত নেই। এটা একটা ব্যাপার, কারণ মার্কাস বেশ কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগেই টুইট করে জানিয়ে দিয়েছিল যে মোহনবাগান কিন্তু প্রীতম কোটালের জন্য ইন্টারেস্টেড। আর কয়েকদিন আগে কিন্তু এই বিষয়গুলো নিয়ে রেগুলার বেসিসে কথা বলে যাচ্ছি। শুধুমাত্র ইন্টারেস্টেড না, তাকে ট্রান্সফার ফি দিয়েই নিতে চায়, কারণ প্লেয়ার আদান প্রদানের যে ব্যাপারটা, সোয়াপ ডিলিংয়ের যে ব্যাপারটা, সেটা অনেক দিন আগে স্টপ হয়ে গেছিল। কারণ কেরালার যে টার্গেটসগুলো ছিল, প্রথম টার্গেট ছিল অনিরুদ্ধ থাপাকে দিতে হবে, তারপরে টার্গেটটা হয়ে যায় যখন শোনে যে অনিরুদ্ধ থাপা তো পসিবল না, কোনোভাবেই পসিবল না, দ্বিতীয় টার্গেট হয়ে যায় অভিষেক সূর্যবংশী, সেখানেও মোহনবাগান জানিয়ে দেয় কোনোভাবে না। থার্ড টার্গেট হয়ে যায় দীপক টাংরি, সেখানেও মোহনবাগান জানিয়ে দেয় কথাই হবে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে যখন মোহনবাগানের তরফ থেকে পরপর প্লেয়ার সোয়াপের রিজেকশন আসে, তখন কেরালা ঠিক করে যে না, প্লেয়ার দরকার নেই ভাই, একটা লামসাম মানি তুমি দিয়ে দাও আমাকে ট্রান্সফার ফি হিসাবে, সেটাতে আমি খুশি। কয়েকদিন আগে একটা আপডেট ছিল যে না, যে অ্যামাউন্টটা চাওয়া হয়েছে সেখান থেকে কিছুটা ওরা নেমেছে, কিছুটা সফট হয়েছে, কিছুটা নমনীয় হয়েছে, মনে করে দেখো কয়েকদিন আগে সেই কথা বলেছিলাম। কিন্তু সেটা এতটাও কম না যে মোহনবাগান রাতারাতি রাজি হয়ে যাবে। এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে। নাম্বার ওয়ান, যে প্রীতম কোটাল তার যা এজ আপাতত, সেই জায়গাতে দাঁড়িয়ে হিউজ একটা ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার খুব একটা যুক্তি নেই। অ্যান্ড অবভিয়াসলি যদি সেই ট্রান্সফার ফি অ্যামাউন্টটা খরচা করতেই হয়, তাহলে আরেকটু নেগোসিয়েশন করে আরেকটু বাড়িয়ে মোহনবাগান হার্মিপাম রুইবার জন্য যাবে, যেটা অনেক বেশি করে একটা ডিসেন্ট ডিল হবে, যাকে নিয়ে লং টার্মে প্ল্যান করতে পারবে। হ্যাঁ, হয়তো প্রথমের দিকে এসে মানিয়ে নিয়ে ভালো খেলতে একটু সময় লাগতে পারে। প্রীতম যেটা রাতারাতি মানিয়ে নেবে সিনিয়র প্লেয়ার হিসেবে, সেটা হয়তো 23-24 বছরের বয়সী হার্মিপামের একটু সময় লাগবে, এর থেকে তো বেশি কিছু না। তো সেটা মোহনবাগানকে লং টার্মে একটা প্রফিট দেবে, যে অলরেডি দীপেন্দুর মতো প্লেয়ার কিন্তু উঠে গেছে, সৌরভের মতো প্লেয়ার বেঞ্চে রয়েছে, রাজের মতো প্লেয়ার বেঞ্চে রয়েছে, তাদের মধ্যে কেউ একজন যদি উঠে আসে মেন স্ট্রিমে, দীপেন্দু যদি থাকে, তাহলে আরও একটা ইয়াং প্লেয়ারকে নিয়ে অনেক দিন ধরে মোহনবাগান ডিফেন্স লাইনে প্ল্যান করতে পারবে। অ্যান্ড শুভাশিসও রয়েছে যে আরও 3-4 বছর মোটামুটি এই লেভেলটা ধরে রাখতে পারবে, যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে হয়। 28-29 বছর বয়স, এখনও 3-4 বছর ধরে রাখতে পারবে। তো সেই জায়গা থেকে প্রীতম কোটালের জন্য যে টাকাটা চাওয়া হচ্ছে, সেটা দেওয়ার আপাতত মানে হয় না তার এই এজে দাঁড়িয়ে। সেখান থেকে অনেকটা কম টাকাতে কিন্তু মোহনবাগান ডিলটা করতে চাইছে, এটা আপাতত একটা স্ট্যান্ড পয়েন্ট। আর নাম্বার টু হচ্ছে যে অ্যালেক্স হাজি, যাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান ভীষণভাবে ইন্টারেস্টেড ছিল, সেটাও কিন্তু মার্কাসের তরফ থেকে আমরা জানতে পেরে গেছি যে হায়দ্রাবাদ তাকে ধরে রাখতে আপাতত সব রকমভাবে চেষ্টা করছে, বদ্ধপরিকর, যেটা ধরে রাখতে হবে সেটা নিয়েও তাকে ডিসকাশন করেছি। কারণ হায়দ্রাবাদের আপাতত যা সিচুয়েশন, সেখানে এই অনেক কিছু না থাকার মধ্যে দুটো ভালো প্লেয়ার হচ্ছে, বিশেষ করে বা তিনটে ভালো প্লেয়ার হচ্ছে সাজি, আব্দুল রাবি এবং চুঙ্গা হামার। তাদেরকে কখনোই কিন্তু হায়দ্রাবাদ সহজে ছাড়তে চাইবে না। কিন্তু যদি এমন ভালো ডিল চলে আসে পরবর্তী সময়ে, তাহলে কিছু একটা চেঞ্জ হতে পারে। বাট আপাতত তার সম্ভাবনা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। তাহলে সম্ভাবনা এই মুহূর্তে কাকে দেখা যাচ্ছে না, প্রীতম কোটালের ক্ষেত্রে। কারণ সেখানে ট্রান্সফার ফিটা রয়েছে, সেটা নেগোসিয়েশন হওয়ার পর হতে 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 একটা কোথাও তো গিয়ে রিচ করবে, এবং তারপরে যখন দুটো পার্টি দেখবে যে না, এবার ঠিক আছে, আমাদের ইন্টারেস্ট লেভেলটা এবার ম্যাচ করে যাচ্ছে, তখন সেই ডিলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সব দিক থেকে পাল্লা ভারী প্রথম থেকে প্রীতম কোটালের ক্ষেত্রেই ছিল, এখনও অবধি সেটা রয়েছে। বাট বারবার কেন ইয়াং ডিফেন্ডারদেরকে নিয়ে কথা বলেছি, বা অনেকে সেই রিপ্লাইও করেছে কমেন্টে, যে একটা ইয়াং ডিফেন্ডার কিন্তু অনেক দিন ধরে সার্ভিস দিতে পারবে, লং টার্মে সেই প্লেয়ারটা মোহনবাগানকে দিতে পারবে, যেটা হয়তো প্রীতম কোটালের থেকে ম্যাক্সিমাম 1 থেকে 2 বছর, খুব বেশি হলে 3টে বছর, তার থেকে বেশি হয়তো সম্ভব না। এবার এখানে মার্কেটে কি হয়েছে, জার্নালিস্টদের পোস্টের মধ্যে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার মধ্যে
রীতিমতো প্রতিযোগিতা যেমন শুরু হয়েছে, নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন শুরু হয়েছে। দেখো, কে কাকে রিলাই করবে, কে ভরসা করবে, করবে না, সেটা আমরা কেউই কাউকে বলে দিতে পারি না। এটা যে যার নিজের চয়েস। মানে আমি আমার নিজের বাড়ির লোককেও বলে দিতে পারি না যে তুমি এই লোকটাকে ভরসা করো আর ওই লোকটাকে করো না। যে যার নিজের বিচার বুদ্ধি দিয়ে ঠিক করবে যে আমি কাকে ভরসা করবো, কাকে করবো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন মার্কাসের টুইট আসে, আমরা জানতে পারি যে এই ম্যাটারটা হচ্ছে প্রীতম কোটালের জন্য মোহনবাগান ইন্টারেস্টেড, টাকা পয়সার ব্যাপার রয়েছে, প্লেয়ারের ব্যাপার নেই, অ্যালেক্সাসির ব্যাপার, সব আমরা জানতে পারি। ঠিক তার কয়েক মিনিটের পর আমরা দেখি যে বরিয়া মজুমদার, যিনি আপাতত রেপ স্পোর্টসে রয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি আপাতত ইন্ডিয়ান ফুটবলে ভীষণভাবে অ্যাক্টিভ, এবং কখন থেকে অ্যাক্টিভ সেটা আমরা খুব ভালো করে জানি। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে না, প্রীতম কোটালের সাথে আপাতত মোহনবাগানের কোনো রকম কথাবার্তাতে এই মুহূর্তে হচ্ছে না। বিভিন্ন জার্নালিস্ট, তাদের কাছে বিভিন্ন রকম ইনফরমেশন থাকে। আমরা যে জিনিসটা দেখবো যে আলটিমেট কোনটা মিললো আর কোনটা মিললো না, কোনটার মধ্যে পসিবিলিটিস বেশি রয়েছে বা রিয়েলিটি রয়েছে। আর আবারও বলছি যে কে কাকে রিলাই করবে, কে কাকে করবে না, সেটা একদমই তার ব্যাপার। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে দীর্ঘদিন ধরে কিন্তু মার্কাস, আশিস নেগি, তারা কিন্তু রীতিমতো ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটে প্রচুর ব্রেকিং আমাদেরকে দেয়, প্রচুর ভেতরের খবর আমাদের দেয়, প্রচুর ট্রান্সফার সিক্রেট আমাদেরকে বলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু নিজেদের যে ইমেজটা রয়েছে সেটাকে বিল্ড আপ করতে পেরেছে। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। আমরা আমি অ্যাটলিস্ট আমার কথা বলতে পারি, আমি জার্নালিস্ট না, রীতিমতো ফুটবলটা ভালোবাসি তোমার মতোই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পছন্দ করি, এবং সেটা আমি আমার মতো করে বলি। আর জার্নালিস্টদের ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রত্যেকের কিন্তু ইমেজটা বিল্ড আপের দরকার রয়েছে নিজের রিলায়েবিলিটিকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এবার দেখা যাক এই যে ডিলটা রয়েছে, এই ডিলটা হওয়া না হওয়ার উপরে কিন্তু অনেক কিছু ব্যাপার দাঁড়িয়ে রয়েছে। সো ফাইনালি কি হলে ভালো লাগবে মোহনবাগানের ডিফেন্সের ক্ষেত্রে, সেটা অবশ্যই এবার তোমরা কমেন্ট করে জানিও। দেখা যাক, আমরা ওয়েট করে থাকবো। আর তো আজকে রাতটা কেটে গেলে বাকি দুটো রাত পড়ে থাকছে, তার মধ্যে তো কালকে সারাদিন মোটামুটি বোধহয় কেটে যাবে ডুরান্ডের ফাইনালের বিভিন্ন রকম ডিসকাশন নিয়ে। আর পরশু দিনটা হয়তো সকালের দিকে কিছু আপডেট এলে শেয়ার করবো, আর রাত্রের দিকে তো ডুরান্ড ফাইনাল রয়েছে। সো ঠিক আছে, চলো, এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ওপিনিয়নগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।